আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শুধু পুলিশ নয়, দেশের নিরাপত্তা খাতের সংস্কারেও তাগিদ। র্যাব বিলুপ্ত করে সেই বাজেট পুলিশ সংস্কারে কাজে লাগানোর আহ্বান। নির্ভুল ভোটার তালিকার পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে সংস্কার কমিশনের প্রস্তাব। অংশীজনদের সদিচ্ছার উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে মন্তব্য। উপদেষ্টা হাসান আরিফের কর্ম ও ব্যক্তি জীবন থেকে শিক্ষা নেয়ার আহ্বান। রাজধানীতে 2 দফা জানাজায় বিশিষ্টজনদের অংশগ্রহণ। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষের সংস্কার নিয়ে আগ্রহ নেই মনে করে বিএনপি। ভারতকে প্রতিবেশীর ঘরে উকি না দিতে জামায়াতের পরামর্শ। নিজেদের ভালো থাকার স্বার্থে দেশ জুড়ে বৃক্ষরোপণের আহ্বান। প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে সবুজায়নে গুরুত্ব আরোপ। এবং 2 দশকে পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। সরকারি সহযোগিতা পাল্টে দিতে পারে পাহাড়ের অর্থনীতির হিসাব নিকাশ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বাংলাদেশের পতাকা নিয়ে ফ্রি ফল করে বাংলাদেশি আশিক চৌধুরীর রেকর্ড করার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছে গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীতে এক সংলাপে বক্তারা বলেছেন, শুধু পুলিশ বিভাগ সংস্কার করলে হবে না, দেশের নিরাপত্তা খাতেরও সংস্কার প্রয়োজন। র্যাব বিলুপ্ত করে সেই বাজেট পুলিশ সংস্কারে কাজে লাগানো এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার কথাও বলেন তারা। তবে রাজনীতিবিদ সহ দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কার না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বক্তারা। রুকসানা আমিনের রিপোর্ট। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা প্রসঙ্গ নিয়ে সিডাপ মিলনায়তনে রাজনীতিবিদ, সাংবাদিক, আইনবিদ, নিরাপত্তা বিশ্লেষক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ধারাবাহিক সংলাপ। পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন নিরাপত্তা বিশ্লেষক সহ পুলিশ বিভাগের সাবেক কর্মকর্তারা। আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসের জন্য কিছু ওভারসাইট ল আমাদের প্রণয়ন করতে হবে, আমাদের পার্লামেন্টে সেটা করতে হবে, আমাদের জুডিশিয়াল সেফগার্ডস দিতে হবে ইন্টেলিজেন্স সার্ভিসেস। এই এক্সেসিভ ফোর্স যাতে আর ভবিষ্যতে ব্যবহার না হয়, আইনের মধ্যে থাকে, তার জন্য যে আইনি কাঠামোগুলো করার দরকার আছে এবং যে আচরণগত পরিবর্তনের দরকার আছে সেইগুলো আমরা যাতে তাড়াতাড়ি করি। র্যাবকে বিলুপ্ত করে এই বাজেটটাকে পুলিশে দেওয়া হোক এবং পুলিশের পর্যাপ্ত বাজেট করা হোক। আর যদি রাজনৈতিকভাবে তাদের ব্যবহার থেকে বিরত না থাকা যায় তাহলে আমাদের এই ধরনের ঘটনা আরো পুনরাবৃত্তি ঘটবে। গোয়েন্দা সংস্থাগুলোকেও সংসদীয় কমিটির মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করেন বক্তারা। পুলিশ প্রতিষ্ঠানকে রক্ষা করার কাজটা খুব জরুরি। রাজনৈতিক দলগুলির নিয়ন্ত্রণে আনতে এই বিষয়টি নির্বাহী বিভাগের বা রাজনৈতিক দলের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করা দরকার। দ্বিতীয়ত পুলিশের বাহিনীর প্রত্যেকটা সদস্যের মধ্যে এই মনোজগতের পরিবর্তন আনা দরকার। একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক হবে, প্রতিষ্ঠান কিভাবে গণতান্ত্রিক হবে? সিজিএস এর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রোববার গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম বিষয়ে আলোচনা হবে। এসব প্রস্তাবনা পরবর্তীতে সরকারের কাছে সুপারিশ আকারে জমা দেওয়া হবে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
ভোটার তালিকায় অসঙ্গতি দূর করার পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্ত করা ও না ভোটের বিধান যুক্ত করা সহ নানা সংস্কার প্রস্তাব পেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এসব প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে প্রতিবেদন দেয়া হবে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংশ্লিষ্ট সব অংশীজনের সদিচ্ছার উপর নির্ভর করছে আগামী নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে। নাজিব বেগের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন ব্যবস্থা। গত 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী প্রশ্ন থাকলেও সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের বক্তব্য ছিল এমনই। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল। নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন শুরু থেকে বিভিন্ন অংশীদারদের সাথে বৈঠক করে আসছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও অনলাইনে সংস্কার প্রস্তাব নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনকে স্বাধীন করা, নির্বাচন কমিশনেরকে কার্যকর করা, ভোটার তালিকা সঠিক করা, একই সাথে প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনেক অভিযোগ আছে, গুরুতর অভিযোগ আছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সীমানা নির্ধারণটা সঠিকভাবে করা। তবে বেশিরভাগ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সময় সাপেক্ষ নয় বলে জানান তিনি। নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে জাতীয় সনদে অংশীজনদের স্বাক্ষর করার প্রত্যাশার কথা জানান কমিশন প্রধান। অধিকাংশ সংস্কারই আমরা যেগুলো প্রস্তাব করব এগুলো অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিবর্তন আনা সম্ভব। তো এগুলো নির্ভর করবে যে সরকার এবং রাজনৈতিক দলের যে তাদের মধ্যে যে সংলাপ হবে, জাতীয় সনদে স্বাক্ষর করা সব অংশীজন, যাতে পরবর্তীতে এগুলো বাস্তবায়নের ব্যাপারে তাদের উপর একটা বাধ্যবাধকতা থাকে। আগামী 31শে ডিসেম্বর সরকারের কাছে সংস্কার প্রস্তাব হস্তান্তর করবে কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সদ্য প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের কর্মজীবন ও ব্যক্তিজীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। আজ দ্বিতীয় ও তৃতীয় জানাজার নামাজ শেষে তার স্বজনরা জানান, আগামী 23শে ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার বিকেল 3:15টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। শুক্রবার রাতেই তার প্রথম নামাজে জানাজা হয়। শনিবার তার মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে জানাজায় প্রধান বিচারপতি সহ যোগ দেন সাবেক বর্তমান সহকর্মীরা। এবং ওনাকে হারিয়ে দেশও একজন খুব মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। ক্ষমতা পেলে মানুষের মধ্যে বদনাম বের হয় অনেক কিছু। হাসান আরিফ ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে অন্য কোনো তুলনা হয় না। তিনি একজন সৎ এবং নির্লোভ একটা ব্যক্তি ছিলেন। তৃতীয় জানাজা হয় তার সর্বশেষ কর্মস্থল সচিবালয়ে, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। তার পরিবার যেন এই শোক সইতে পারে, সহকর্মীরা যেন আবার নতুন উদ্যমে তার শিখিয়ে দেওয়া কাজগুলোর কথা মনে রেখে তার যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়নে কাজ করতে পারে, সেজন্য দোয়া করবেন। ওনার সাথে কাজ করেছি, উনি কিছু ভীষণ আমাদেরকে অফিসিয়ালি দেখিয়ে গেছেন। আমাদের কর্তব্য হবে, আমি যেহেতু ট্যুরিজমের সাথে ওনার সাথে জড়িত ছিলাম, এগুলোকে বাস্তবায়ন করা। ওনাকে বাস্তবায়ন করলে ওনার আত্মশান্তি পাবে। দেশকে খুব ভালোবাসতেন এবং অত্যন্ত সৎ ছিলেন, এবং আমরা যারা কাজ করেছি আমাদের কোনো চাপ ছিল না। আমরা যে কোনো সিদ্ধান্ত চাইলে উনি এটা খুব সুন্দরভাবে দিতে পারতেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনো এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দিব। আমার ছোট বোন কানাডায় থাকেন, ও আজ 22 তারিখ রাতে আসবে ঢাকায়। তারপরে ওর সাথে কথা বলে আমরা একটা ফাইনাল ডিসিশন জানাবো। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। এবার বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেওয়া হয়। সাক্ষাৎকারে জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ। বাংলাদেশ সম্পর্কে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামীর কন্যা হিসেবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে বিরোধীদের দমন এবং তার শাসন আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ। অবিলম্বে তার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক উল্লেখ করে তা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন আলাল। আগে সংসার নাকি আগে সংস্কার? কারণ সংসারই তো এখন মানুষের চলছে না। বাজারে গেলে প্রতিটা জিনিস লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের বাজেটে এখন আর কুলাচ্ছে না। বাজারে গিয়ে বাজার থেকে হাসি মুখে ফেরত আসছে এমন কোন পরিবারের সদস্যকে পাবেন না। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজ জেলা মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, সবাই এদেশের গর্বিত নাগরিক। তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবেশীর ঘরে কি হয় এদেশের মানুষ জানতে চায় না, তাই এদেশের ঘরেও উকি না মারার ব্যাপারে সতর্ক করে দেন তিনি। জেলা আমির শাহেদ আলীর সভাপতিত্বে ও ইয়ামির আলীর সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন স্থানীয় ও জাতীয় নেতারা। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুষ্ঠু পরিবেশ চাই আমাদের এই জাতি। রাজধানীতে চাঁদাবাজদের তালিকা করে তাদের গ্রেফতারে 3 দিনের মধ্যে সাঁড়াশি অভিযান শুরুর কথা জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। এনামুল কবির, রূপমের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহার এবং কাছে থেকে গুলি করে হতাহতের ঘটনায় হারানো ইমেজ এখনও পুনরুদ্ধার করতে পারেনি পুলিশ। নাগরিকদের মুখোমুখি হয়ে পুলিশের এমন অপেশাদার কর্মকাণ্ডের জন্য আবারও জনগণের কাছে ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার, জানালেন তাদের অবস্থান। গণঅভ্যুত্থানে যিনারা প্রাণ দিয়েছেন এর জন্য আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা। চাঁদাবাজি ও ফুটপাত ব্যবসা নিয়ে প্রশ্ন তোলেন নাগরিকরা। এখনো ফুটপাতে সে আওয়ামী লীগের দোষীদের চাঁদাবাজরা এখনো চাঁদাবাজি করতেছে। এখানে চাঁদাবাজি অমুক অমুক নেতার আন্ডারে 10টা দোকান। রাজনৈতিক পরিস্থিতি দিয়ে কোনো দখলদার কোনো চাঁদাবাজ এখানে ঠাঁই দেওয়া যাবে না। মনে হয় পুরো সিদ্ধেশ্বরী এলাকা, পুরো রমনা থানাটা একটি বাজার। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করব। আপনারা এই কাজে লিপ্ত হবেন না, আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না।
রমনা থানা এলাকার শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় আইন শৃঙ্খলার উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন। রাজনৈতিক কর্মী এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। চলতি বছর দেশের টেলিভিশনগুলোতে কর্মরত 150 জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। 35% টেলিভিশনে বেতন অনিয়মিত। এছাড়াও 20% টেলিভিশনে কর্মীদের বেতন 2 থেকে 5 মাস পর্যন্ত বকেয়া রাখা হয়। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির গবেষণা জরিপে উঠে এসেছে এই চিত্র। যাযাবর মিন্টুর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজন করে ৫ম সম্প্রচার সম্মেলন। দেশের 30টি টেলিভিশনের অপর করা গবেষণা জরিপের ফল সম্মেলনে তুলে ধরা হয়। আমরা দেখতে চাই গণমাধ্যম কর্মীকে বলা হয় সে সুস্বাস্থ্যের অধিকারী হবে, ভালো থাকবে, তাহলে হেলথ ইন্স্যুরেন্স আসলে কতটি টেলিভিশন। প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ব্যক্তিগত বিষয় ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব সাংবাদিকদেরই। কিছু কিছু পত্রিকা হয়তো আছে তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। ইচ্ছে করলে আমি অনেক আগেই অনেক ধনবান ব্যক্তি হতে পারতাম। যেসব বিষয় সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে তা বাতিলের দাবি জানান গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। তো আমাদের আশা যে আমরা সত্যি সত্যি গণমাধ্যমের চেহারাটা বদলে দেওয়ার জন্য সঠিক কিছু বা একটা ইতিবাচক কিছু করতে পারবো। পেছনে যেটা বড় কথা সেটা হলো যে একটা ঐক্য দরকার। এই মাধ্যমে এই সাংবাদিকদের মধ্যে ঐক্য দরকার। ঐক্য না হলে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা প্রতিপাদ্যে সম্মেলনে সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক। অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। নিজেদের ভালো থাকার স্বার্থে দেশব্যাপী গাছ লাগানো অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেশব্যাপী সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করা প্রকৃতি ও জীবন ক্লাবকে পুরস্কৃত করে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে যোগ দিয়ে ব্যাপক সবুজায়ন ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। সাদি মাহমুদের রিপোর্ট। উন্নয়ন আর অগ্রগতির নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে ধরিত্রী তথা পুরো সভ্যতা। সংকটকে আরও ঘনীভূত করেছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের অংশ হিসেবে পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে 2022 সালে যাত্রা করে প্রকৃতি ও জীবন ক্লাব। দেশের মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে যুক্ত করার পাশাপাশি সার্বিক সচেতনতা বৃদ্ধিতে 2023 সালের মতো 24 সালেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ক্লাবটি। গেল বছরের 10 লাখের বিপরীতে এবার গত 5 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী রোপণ ও বিতরণ করা হয়েছে 12 লক্ষাধিক গাছের চারা। চ্যানেল আইতে আয়োজিত সম্মেলনে সবচেয়ে বেশি গাছের চারা রোপণ ও বিতরণের জন্য ভোলা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবকে প্রথম, বরিশালকে দ্বিতীয় এবং ঝিনাইদহকে তৃতীয় ঘোষণা করা হয়। নগদ অর্থের পাশাপাশি বিশেষ সম্মাননা দেওয়া হয় বিজয়ীদের। এক চরে লাগিয়েছি 30,000 গাছ এবং 20,000 গাছ আমরা প্রত্যেকে দিয়েছি। এই পুরস্কার আমাদেরকে আরো সামনে এগিয়ে যেতে পথ দেখাবে। ভবিষ্যতে আমাদের এই কাজের অনুপ্রেরণা যোগাবে আজকের এই মূল্যায়ন। পুরস্কৃত করা হয় পরিবেশ, প্রকৃতি নিয়ে প্রবন্ধ লেখা সেরা 3 জনকে। শেষ অবধি প্রকৃতির সাথে থেকে যেতে চাই, ভালোবেসে যেতে চাই আমার দেশকে। উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করে পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। অলরেডি ভোট দাও
আবার আজকে আবার বাড়তি একটা কিছু দিলেন, আমি এটা কারাকাল মনে রাখবো, মরণ পর্যন্ত আমার সন্তানেরা অত্যন্ত আনন্দিত হবে, অত্যন্ত খুশি হবে। বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু এর ব্যাপ্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এবার একটি নতুন সংযোজন, সেটি হচ্ছে রচনা প্রতিযোগিতা। আমার সৌভাগ্য হয়েছিল এই ইভেন্টে বিচারক হিসেবে থাকার। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ সবুজ বাংলাদেশ গড়তে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাছ লাগানো এবং নানা ধরনের কর্মকাণ্ড প্রকৃতিজন ক্লাবের মাধ্যমে হচ্ছে, অ্যাটলিস্ট আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারছি এবং এই যে কিছু করার ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। এই দেশটা আমাদের, সুতরাং আমরা যদি এই দেশটাকে ভালো রাখতে চাই এবং উষ্ণতা কমাতে চাই এবং অক্সিজেনের ঘাটতি কমাতে চাই, কার্বনকে কমাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু গাছের বিকল্প নেই এবং সবচেয়ে সহজ একটি কাজ গাছ লাগানো। আবার কঠিনও এই কারণে একে পরিচর্যা করে বড় রাখতে হয়, বড় করতে হয়। আমরা আমাদের দেশটাকে ভালো রাখবো, আমরা এই প্রকৃতিজন ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করা উচিত কিন্তু, এবং সেই কাজটি এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুগের অধিক দেশ বিদেশে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। গত 2 দশকে দেশের পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। শরীয়তপুরের ব্যবসায়ী কামাল আহমেদ বান্দরবানের পাহাড়ে জমি লিজ নিয়ে গড়েছেন মিশ্র ফলের বাগান। এবছর কমলার ভালো ফলনে বেশ আশাবাদী তিনি। বলেছেন, পাহাড়ে ফল পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনীতির হিসাব নিকাশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার এই পাহাড়ি বন মূলত এক সাজানো উদ্যান। শরীয়তপুর থেকে এসে ব্যবসায়ী কামাল আহমেদ 42 একর জমি লিজ নিয়ে এখানে গড়েছেন ফলের মিশ্র বাগান। এত বড় জায়গা, এত বড় এরিয়া কমার্শিয়ালি করতে গেলে এরকম জায়গা নিজের নাই। আর উঁচু জায়গা হলো আপনার ফলের জন্য মানে আদর্শ, উপযুক্ত এবং দীর্ঘমেয়াদী ফলটা দেবে। একসাথে এট টু টাইম সব করা, আপনার যে গর্তর যে পজিশনগুলি করা 2 ফিট বাই 2 ফিট জৈব সার দিয়ে। মৌসুমের এই সময়টায় পাহাড়ি বাগানটির মূল আকর্ষণ কমলার ফলন। এটা 4 কেজি হবে। দার্জিলিং কমলার গাছ কতগুলো বলেন? গাছ আছে 2000 এর বেশি। 2000। আর চাইনিজে 500। এক একটা গাছে আপনার 4 মণ করে হয় না? একটা 3 মণ 4 মণ করে হয়। টসটসে পাকা রসালো কমলা পাল্টে দিয়েছে পাহাড়ের কৃষি অর্থনীতি। এই বাগানটা আছে বলে আমরা প্রতিদিন 13 জন লোক, 13টা পরিবার আমাদের চলতেছে। আবার যখন আমাদের সারের সিজন হচ্ছে তখন আমরা 40 থেকে 45 জন লোক এখানে রেগুলারলি কাজ করতে পারি। সরকারের সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদনে বিপ্লব আসবে বলে মনে করছেন এই উদ্যোক্তা। যে পরিমাণ ফল আমদানি করি, যে কমলা, মালটা, বিভিন্ন ফল, তার থেকে যদি কিছু টাকা আমাদের বাগানের সাবসিডি করা হয়, যে ড্রিপ ইরিগেশন, সোলার সিস্টেম করে অনেক সময় কারেন্ট থাকে না, তখন আমার এই প্রবলেমটা হয়, বিশেষ করে যখন ফুল চলে আসে। দেশে প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকার ফল আমদানি হয়। অন্যদিকে দেশের ভেতরে অভ্যন্তরীণভাবেও ফলের উৎপাদন বাড়ছে। যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে বাইরে থেকে ফল আমদানি করা হয়, সেই অর্থের কিছুটা যদি এখানে বিনিয়োগ করা হয়, তাহলে আমাদের পাহাড়ি এলাকাগুলোতে ফলের আবাদ আরও বাড়বে এবং বিদেশ থেকে আমদানি নির্ভরতা অনেকটাই কমিয়ে আনা যাবে। তরুণ উদ্যোক্তাদের হাত দিয়ে এটি ইতিমধ্যেই প্রমাণিত। বান্দরবানের লামার হাসিয়াখালী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দীর্ঘ প্রতীক্ষার পর সকল জটিলতা কাটিয়ে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার নির্বাচন হয়েছে। পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী এই নির্বাচনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। 25টি পদে 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী। বাংলাদেশের নির্বাচন মানে একটা উৎসব মুখর ভাবে নির্বাচন হচ্ছে। যারাই নির্বাচিত হবে তারাই কমিটি গঠন করবে এবং আমরা আশা করি আমাদের ব্যবসার সমস্যাগুলি নিরসন করার চেষ্টা করব, সরকারকে সাহায্য করব
আমাদের টেকসই পলিসি করার চেষ্টা করব। সেই জন্যই আমাদের নির্বাচিত প্রতিনিধিত্বের কোনো বিকল্প নাই। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা। এতে অন্তত 14 জন আহত হয়েছেন। এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরে এই হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে ঠেকাতে পারেনি। আল জাজিরা ও দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আঘাত হানে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত বছর 7 অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,206 জনে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলায় জাগি ভরপুর স্লোগানে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে চ্যানেল আইয়ের মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব হয়েছে। ময়মনসিংহ জেলা স্কুলে বাছাই পর্বে অংশ নেয় 1000-এর বেশি শিক্ষার্থী। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার বাড়াতে 6ষ্ঠবারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করেছে বাংলা ভাষা নিয়ে চ্যানেল আইয়ের প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা স্কুলে অংশগ্রহণ করে খুশি শিক্ষার্থীরা। বাংলার উপর আমার দক্ষতা কেমন সেটা দেখার জন্য, নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু জানার জন্য, এবং এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে বাংলাবিদ দিতে এসেছি, ছোটবেলা থেকে বাংলাবিদ দেখে বড় হয়েছি। এখন যখন সুযোগ হয়েছে ফার্স্টবারের মতো দিচ্ছি। এই বাংলাবিদটা হচ্ছে মূলত আমাদের বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য, যেন আমরা বাংলা ভাষাকে আরও জানতে পারি, বাংলা ভাষার প্রতি আমাদের একটি মমত্ববোধ জাগ্রত করতে পারি। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় 40 নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও 30 নম্বরের অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় ময়মনসিংহ বিভাগের 100 শিক্ষার্থীকে। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে মূল পর্বে 5 জন চূড়ান্ত হয়। আমরা চাই বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সাহিত্য, বাংলা আমাদের মননে যে বাংলাটা, সেই বাংলা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে যায়, শুধু দেশে না, দেশের বাইরেও। এবং এটা একটা পারিবারিক একটা অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের জন্য আমাদের পরিবার নিয়ে আসলে দেখার মতো একটা অনুষ্ঠান, যার কারণে এই অনুষ্ঠানের আমরা ব্যাপক সাড়া পাই। এই অনুষ্ঠানটা পৃথিবীর বুকে বাংলা নিয়ে একমাত্র রিয়েলিটি শো, এবং যেটা আমরা পরপর 6 বছর ধরে আয়োজন করছি। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবেন 10 লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম 10 জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ সহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য 50,000 টাকার সমমূল্যের বাংলা বই ও আলমারি। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। স্কাই ডাইভিংয়ে প্রায় 41,800 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাশুট ছাড়া প্রায় 37,300 ফুট ফ্রি ফল করে গিনেস বুকে নাম লিখেছেন আশিক চৌধুরী। সাথে ছিল বাংলাদেশের পতাকা। গিনেসের গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ আ ফ্ল্যাগ শাখায় তার সাথে বাংলাদেশেরও এই অর্জন। কিভাবে এই রেকর্ড গড়লেন তিনি, সেই গল্প জানাচ্ছেন পরাগ আসিম। আশিক চৌধুরীর এই দুঃসাহসিক স্কাই ডাইভিংয়ের দৃশ্য গত 25শে মে যুক্তরাষ্ট্রের মেমফিসে। সেখানকার উইংসফিল্ড বিমান ঘাঁটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক। দেশের পতাকা হাতে 37,297 ফুট ফ্রি ফল করে ভূমি থেকে প্রায় 4,000 ফুট উচ্চতায় এসে পিঠের প্যারাশুট খোলেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ভারতের স্কাই ডাইভার জিতিন বিজয়ানার। তবে গিনেস বুকে নাম লেখানোর টার্গেট নিয়ে স্কাই ডাইভিং শুরু করেননি আশিক। সিঙ্গাপুরে ব্যাংকার হিসেবে কাজ করা অবস্থায় তিনি স্কাই ডাইভিংয়ের উপর লম্বা প্রশিক্ষণ নেন। আমার প্ল্যান ছিল যে ঠিক আছে, যেহেতু আমি স্কাই ডাইভ করি, শখের স্কাই ডাইভার, আমি কি এরকম কোনো একটা রেকর্ড করতে পারি কিনা, যেটা করে আমি বাংলাদেশকেও একটা প্ল্যাটফর্ম দিতে পারবো, সবাই বাংলাদেশের নামটাও জানবে, প্লাস আমারও নিজেকে টেস্ট করা হবে আমার লিমিটটা আসলে কতদূর পর্যন্ত। আসলে স্কাই ডাইভ কমিউনিটি বাংলাদেশকে ওভাবে চিনে না, ঠিক যেভাবে বাংলাদেশকে অনেক গ্লোবাল কমিউনিটিতে ওইভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়নি। সেখান থেকে আইডিয়াটা আসলো, ঠিক আছে তাহলে বাংলাদেশের পতাকা নিয়ে কিছু একটা করা যায় কিনা।
রেকর্ডের দিনের ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারের বর্ণনা দেন আশিক। আমরা যখন ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা থিওরিটিক্যালি যেই চিন্তাভাবনাগুলো করেছিলাম সবগুলো ওভাবে কাজ করছে না। যেরকম পতাকাটা খুবই ভয়াবহভাবে রিয়্যাক্ট করছিল, একটু বাতাস পেলেই সে আমাকে ঠেলে 10-20 ফিট এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম এত ফাস্ট আমরা ফল করছিলাম পতাকার কারণে, পতাকার ওয়েট এবং আমার ওয়েটের কারণে, যে প্রায় 314 কিলোমিটার বেগে, প্রেশারের কারণে এবং সব কিছু মিলিয়ে এবং এই পতাকার স্ট্রেসের কারণে আমি আসলে কমপ্লিটলি ভিশন লুজ করেছিলাম। পতাকা ধরে যদি আমি 3 মিনিট মানে 4000 ফিট পর্যন্ত আসলে ফ্রি ফল করতে পারি তাহলে আমি জানতাম রেকর্ডটা হবে। আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিদেশ থেকে এসে তার এই দায়িত্ব নেয়া। তবে সুযোগ পেলে তরুণদের স্কাই ডাইভিংয়ে আগ্রহী করতে কাজ করবেন আশিক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। রবি মৌসুমের শুরুতেই ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে সার সংকট। দোকানে দোকানে ঘুরেও সার পাচ্ছেন না কৃষক। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানিয়েছেন ডিলাররা। তবে জেলা প্রশাসক বলেছেন সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রকৃতি সংবাদ। বরিশাল নগরীর জলাশয় সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। নগরীর বিডিএস মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নেটওয়ার্ক সদস্য রণজিৎ দত্ত। সভায় বক্তারা বলেন, নগরীতে এক সময় 400রও বেশি পুকুর ছিল। দখল আর ভরাটে বর্তমানে এর সংখ্যা 120টি। বালু ব্যবসায়ী সহ দখলদাররা এসব জলাশয় ভরাটের পায়তারা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। পরিবেশ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পরিবেশবাদীরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সেরা মানের পশু খাদ্য বাজারে এনেছে আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড। দুপুরে রাজধানীর একটি হোটেলে 58টি পশু খাদ্য উদ্বোধন করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক। আকিজ অ্যাগ্রো ফিডের পশু খাদ্যের মধ্যে রয়েছে পোলট্রি, গবাদি পশু ও মাছের খাবার। আকিজ অ্যাগ্রো ফিডের প্রধান নির্বাহী ATM হাবিবুল্লাহ বলেছেন, সুখাদ্যগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি, যা কৃষকদের টেকসই জীবনযাত্রার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও CEO শেখ জসিমউদ্দিন এবং অন্যরা উপস্থিত ছিলেন। ফিড সেগমেন্টের ফুল কাভারেজ নিয়ে আকিজ ফিড আজকে লঞ্চ করলো। এখানে পোলট্রি সেগমেন্ট, ক্যাটেল সেগমেন্ট এবং ফিশ সেগমেন্টের সবগুলো SKU নিয়ে প্রায় 58টা প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের আকিজ ফিডের যাত্রা শুরু করলাম আজকে। বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের পশ্চিমের জান্তা বাহিনীর প্রধান সামরিক ঘাঁটি দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, জান্তা বাহিনীর বিরুদ্ধে 2 সপ্তাহের লড়াইয়ের পর তারা ঘাঁটি দখলে নিয়েছে। তবে এই বিষয়ে মিয়ানমারের সামরিক সরকার কোনো মন্তব্য করেনি। এর আগে আগস্টে উত্তর পূর্বাঞ্চলীয় শহর লাশিওর সামরিক ঘাঁটি দখলে নেয় বিদ্রোহীরা। 2021 সালের শুরুর দিকে নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা সরকার ক্ষমতা দখলে নেয়। এরপর থেকেই জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ দেখা দেয়। আরাকান আর্মি 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ, যা জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। শুধু পুলিশ নয়, দেশের নিরাপত্তা খাতের সংস্কারেও তাগিদ। র্যাব বিলুপ্ত করে সেই বাজেট পুলিশ সংস্কারে কাজে লাগানোর আহ্বান। নির্ভুল ভোটার তালিকার পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে সংস্কার কমিশনের প্রস্তাব। অংশীজনদের সদিচ্ছার উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে মন্তব্য।
উপদেষ্টা হাসান আরিফের কর্ম ও ব্যক্তি জীবন থেকে শিক্ষা নেয়ার আহ্বান। রাজধানীতে 2 দফা জানাজায় বিশিষ্টজনদের অংশগ্রহণ। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা মানুষের সংস্কার নিয়ে আগ্রহ নেই মনে করে বিএনপি। ভারতকে প্রতিবেশীর ঘরে উকি না দিতে জামায়াতের পরামর্শ। নিজেদের ভালো থাকার স্বার্থে দেশজুড়ে বৃক্ষরোপণের আহ্বান। প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে সবুজায়নে গুরুত্ব আরোপ। এবং 2 দশকে পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। সরকারি সহযোগিতা পাল্টে দিতে পারে পাহাড়ের অর্থনীতির হিসাব নিকাশ। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।